তো হেরাফেরি 3 সিনেমাটা মনে হয় না আর হওয়া সম্ভব আছে। দেখো প্রথমে হেরাফেরি 3 আমরা যেটা খবর পেয়েছিলাম যে সেখানে প্রিয়দর্শনের ডাইরেকশন করবেন না, তারপর এটা নিয়ে প্রচুর টুইট হয়, সবাই টুইট করে যে প্রিয়দর্শন ছাড়া সিনেমাটা চলবে না, তারপর তাকে প্রিয়দর্শন অ্যাড হয় যে প্রিয়দর্শনের ডাইরেকশনই হবে, তারপর হয় এখানে কার্তিক আরিয়ান থাকবে, এখানে অক্ষয় কুমার থাকবে না, তারপর আবার সবাই টুইট করে রিটুইট করে যে অক্ষয় কুমার না থাকলে ফির হেরাফেরি আমরা মানে হেরাফেরি 3 আমরা দেখতে চাই না, তখন অক্ষয় কুমারকে আবার না মানে ঢোকানো হয়। এখন এখন যেখানে মানে পুরোপুরি প্রোমো রেডি আছে এবং সুনীল শেট্টি এক ইন্টারভিউতে গিয়ে বলেছে যে আইপিএল এর ফাইনালের যে কোনো দিন কিন্তু শেষের দিকে যে কোনো দিনের টিজার আসতে পারে। এই সব হয়ে যাওয়ার পর এখন যেটা শোনা যাচ্ছে যে পরেশ রাওয়াল মানে বাবু ভাইয়া এই সিনেমাতে থাকছে না। হ্যাঁ, এরকমটাই শোনা গেছে যে বাবু ভাইয়া থাকছে না, তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন যে কোনো কারণবশত নয়, তিনি আর এটার কোনো রিমেক মানে আবার কোনো পার্ট হোক সেটা সে করতে চায় না, সেই জন্য মানে সেই সিনেমাটা করবে এরকম বলা হয়েছে। কিন্তু কিছুদিন আগে একটা ইন্টারভিউতে গিয়ে পরেশ রাওয়াল বলেছিল যে আমি যদি কোনো পুরনো সিনেমা আবার তৈরি হয় মানে আগের পার্ট থেকে নতুন কোনো পার্ট তৈরি হয়, পুরনো সিনেমার নতুন পার্ট তৈরি হয়, তো সেটা করতে আমরা কিন্তু অনেক বেশি টাকা আমি চার্জ করবো। তো যেটা মনে হচ্ছে যে অক্ষয় কুমারকে যে টাকাটা দেওয়া হচ্ছে সেই টাকাটা হয়তো পরেশ রাওয়াল পাচ্ছে না, সেই জন্য কোথাও একটা ইগোর লড়াই বা কোথাও একটা যেরকম টাকা ডিমান্ড করেছে সেটা পাচ্ছে না বলে পরেশ রাওয়াল করছে না। তো এবার দেখা যাচ্ছে পরেশ রাওয়ালকে সেই টাকাটা দেওয়া হয় কিনা, কেননা পরেশ রাওয়াল যতটা সিনেমাটাতে রাজু মানে অক্ষয় কুমারের দরকার, ততটাই সুনীল শেট্টি দরকার, ততটাই কিন্তু বাবু ভাইয়ার ক্যারেক্টারটা, বাবু ভাইয়ের চরিত্রতে পরেশ রাওয়াল ছাড়া অন্য কাউকে কিন্তু মানাবে না। এবার দেখা যাক যে এটা প্রবলেম কি করে সলভ হয়। তো নেক্সট তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে রামায়ণ থেকে আসছে। রামায়ণে জানো যে জাই পল্লবী এবং রণবীর কাপুর আছে, এরা রাম আর সীতা করেছে, এবং রাবণের যে করেছে রকিং স্টার ইয়াস করছে, বা রকিং স্টার ইয়াসের যে ওয়াইফের ক্যারেক্টার মানে মন্দোদরীর যে ক্যারেক্টারটা সেটা শোনা যাচ্ছে যে কাজল আগরওয়াল করছে, একদম সাইন হয়ে গেছে কাজ, এবং এটা কিন্তু পুরোদমে শুটিং হচ্ছে মুম্বাইতে, শুটিং কিন্তু স্টার্ট হয়ে গেছে, এবং মানে কাজল আগরওয়াল এবং ইয়াসের জোড়িটা কেমন হয় সেটা তো পর্দাতে বেশ, কাজল আগরওয়াল দেখতেও বেশ ভালো, আর রকিং স্টার ইয়াসের তো কোনো কথাই নাই। তাদের দেখা যাক যারা রাবণ এবং মন্দোদরী ক্যারেক্টারটা তারা কিরকম করে করে। তো পরের যে আপডেটটা দেবো সেটা মহাভারত থেকে আসছে। মহাভারতে তোমরা জানো এটা আমির খানের মহাভারত, এবং আমির খান তার মহাভারতের গল্পটা নিয়ে আমাদের আল্লু অর্জুনের কাছে যাওয়া হয়েছিল, এবং আল্লু অর্জুন পড়ে তার খুব পছন্দ হয়ে গেছে, কিন্তু আল্লু অর্জুনের হাতে একদম সময় নেই, এবং আমির খান কিন্তু একটা বাল্কে মানে অনেকটা বেশি সময় চাইছিল। তো আপাতত কিন্তু আল্লু অর্জুনের হাতে সেই টাইমটা নেই বলে, সেই সময়টা সে দিতে পারছে না বলে কোথাও প্রজেক্টটা হয়তো এখন একটু মানে হয়তো এখন স্থগিত থাকবে, বা অন্য কাউকে যদি কাস্ট করে নেয় সেটা এখন তো সময় বলবে কি হয়। তবে এটাও ঠিক যে বড় বড় অ্যাক্টররা যখন কোনো সিনেমা তাদের মানে করার ইচ্ছে না থাকে তখন কিন্তু তারা এই ডেটের বাহানাটা কিন্তু দিয়ে দেয়, বা দেখা যাক যে কি হয়। নেক্সট তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে ডন 3 থেকে আসছে, যেটাতে তোমরা জানো যে রণবীর সিং রয়েছে, এবং এখানে ভিলেন হিসাবে বিক্রান্ত মেসি ঢুকছে। দেখো বিক্রান্ত মেসি নিজে একজন খুব ভালো অ্যাক্টর, এবং অবশ্যই রণবীর সিং দুজনে, রণবীর সিংও ভালো অ্যাক্টর, দুজনের যে ফেস অফটা কেমন, আর দুজন জবরদস্ত অ্যাক্টর এই সিনেমাটাতে থাকবে, এবং সেটাই দেখা যায় সিনেমাটা কোন দিকে কেমন, মানে দুজন তো থাকলে ফাটাফাটি হবে সেটা তো বোঝাই যাচ্ছে। নেক্সট তোমাদের যেটা আপডেট দেবো সেটা হচ্ছে ওয়ার 2 থেকে আসে। দেখো ওয়ার 2-তে তোমাদের বলিয়েছিলাম যে 20 তারিখে কিন্তু এনটিআর এর বার্থডে, তো ওই দিন কিন্তু একটা ওয়ার 2 এর একটা গ্লিমস আসছে, মানে এনটিআর এ ইন্ট্রোডিউস কোনো একটা সিন দেখানো হবে, কোনো টিজার আসবে, এবং এর সাথে তোমাদের বলেছিলাম আমি যে এর সাথে কিন্তু এনটিআর নীলের যে সিনেমাটা ড্রাগন তারও কিন্তু কিছু আসার কথা ছিল, কিন্তু আমাদের ওয়াইআরএফ এর যে সিইও যে হচ্ছে আদিত্য চোপড়া, সে কিন্তু রিকোয়েস্ট করেছিল নীলকে যে যাতে কোনো রকম কোনো কিছু না আসে, তো তার কথা রাজি হয়ে গেছে, এবং সেদিন কিন্তু শুধুমাত্র ওয়ার 2 এর আসবে, এবং তার সাথে হয়তো এটা হতে পারে যে একটা এনটিআর নীলের কোনো পোস্টার হয়তো আসতে পারে, সেটা হতে পারে, বা তোমাদের জানো দাদা সাহেব ফালকে যেটা সিনেমাটা করছে এস রাজামৌলি সেটার কোনো কিছু আসতে পারে। তার সাথে কিন্তু এটা তোমাদের বলে দিই যে আমির খান এবং রাজ মানে আমির খান এবং হিরানি এরা দুজন মিলে কিন্তু একটা, এরাও কিন্তু দাদা সাহেব ফালকে করছে, তো রাজকুমার হিরানি এবং আমির খান, তো তারা কিন্তু ওর গ্র্যান্ডসনের সঙ্গে দেখাও করেছিল, কিন্তু তারা সে এই স্ক্রিপ্টটা পড়ে তার খুব পছন্দ হয়ে গেছে। এবার একে কিন্তু বারণ করে দিয়েছে, এস রাজামৌলিকে কিন্তু বারণ করে দিয়েছে, সেটাই দেখা যে এস রাজামৌলি কি গিয়ে রাজি করি গিয়ে কোন সিনেমাটা একদম ফ্লোর অব্দি যায় সেটা তো ভবিষ্যতে বলবে। লাস্ট যে তোমাদের আপডেটটা দেবো সেটা হচ্ছে সলমান খানের নেক্সট যে সিনেমা তোমাদের জানো
জানো যে গালওয়ান ভ্যালি, যেটা ইন্দো চীন বর্ডারের মধ্যে যেটা হয়েছিল, সেই সিনেমাটা কিন্তু করছে এবং অপূর্ব এখানটার ডিরেক্টর। এবং এই সিনেমাটা কিন্তু নেক্সট মান্থ মানে আগস্টে কিন্তু ফ্লোরে চলে যাবে। এখানে সালমান খানের তিনটে অবস্থা দেখাবে, তিনটে বয়সকাল দেখাবে, একটা একদম ইয়ং এজ, একটা 40 আপ এবং আরেকটা একদম বুড়ো বয়স্ক। তো এই তিনটে কিরম করে প্রেজেন্ট করে সালমান খান, কিরম করে অ্যাডপ্ট করে, সেটাই এখন দেখার। এবং এটা কিন্তু একদম মিলিটারি থাকবে, সালমান খান একটা মিলিটারি ক্যারেক্টার করছে। এবং তোমাদের এর সাথে জানিয়ে দিই এই সিনেমাটা করার জন্য কোন কোন মানে ডাইরেক্টরকে না করে দিয়েছে সালমান খান। মানে এই সিনেমাটার এতটাই পোটেনশিয়াল, তার মনে হয়েছে যে এই সিনেমাটাতে তার কিন্তু ভালো মতো কামব্যাক হবে। তো এটাই এবার দেখা, তোমাদের বলবো যে কোন কোন দেখো। কবির খান শের খান বলে একটা সিনেমা করছিল, তাকে বারণ করে দিয়েছে। অনিল বাজমিকে বারণ করে দিয়েছে। আলী আব্বাস জাফরকে বারণ করে দিয়েছে। রাজকুমার যে একজন দক্ষিণ ভারতের ভালো একজন ডাইরেক্টর, তাকেও বারণ করে দিচ্ছে। তো প্রচুর এরকম রয়েছে। তো তাদের কিন্তু এই বাদ দিয়ে কিন্তু সালমান খান এই সিনেমাটার জন্য হ্যাঁ করেছে। বা সেটাই দেখা যে সালমান খানের এটাতে কামব্যাক হয় কিনা। তো তোমাদের মতে কি কামব্যাক হবে কি হবে না, অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানাবে। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে, ভালো লাগলে একটা লাইক দেবে। সবাই ভালো থেকো, এখনো মতো টাটা।